এই গল্পটার পার্ট 2 আমি এখন শুরু করতেছি। আমার ননদের যখন বাচ্চা হচ্ছিল না, তখন আমার ননদ বলল, "তোমার মা তো যেসব মহিলাদের বাচ্চা হয় না তাদের চিকিৎসা করে থাকে। তো তাকে বলো না আমারও একটু চিকিৎসা করে দিবে।" তখন আমি বললাম যে, "হ্যাঁ, মাকে বললে এই চিকিৎসা করে দিবে। কিন্তু এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। মা অনেক টাকা নেয় মহিলাদের কাছ থেকে।" তো তখন আমার ননদ বলল, "তুমি তো জানো আমাদের অবস্থা কিরকম। তোমার মাকে একটু বলো না। আমরা তো বেশি টাকা দিতে পারবো না। দেখো আমরা তো তোমাদের এখন আত্মীয় হই।" তখন আমার শ্বশুর-শাশুড়ি আমাকে বলল, "তোমার মাকে বলো যে এই চিকিৎসা আমাদের ফ্রিতে করে দিতে।" আর আমিও রাজি হয়ে গেলাম আমার শাশুড়ির কথা শুনে। কেননা আমার শাশুড়ি এই প্রথম আমাকে কোনো কথা বলেছিল। আর আমি সেটা করব না তা তো হয় না। আমি যখন আমার মাকে এই কথাটা বললাম, তখন মা আমাকে বলল যে, "তুমি কি পাগল হয়ে গেছো? জানো কত টাকা পয়সা লাগে এই চিকিৎসায়?" তখন আমি মাকে বললাম, "কিসের পয়সা লাগে? এখানে তো ওষুধ দিতে হয়। তুমি চুপ করে ওষুধ দিয়ে দাও।" এটা তো আমার মান ইজ্জতের প্রশ্ন। তখন এই কথা শুনে মা আমাকে বলল, "এখানেও কিন্তু তোমার ইজ্জত খারাপ হতে পারে।" আমি বললাম, "তার মানে? কেন খারাপ হলো?" মা বলল, "আমি যদি তার চিকিৎসা করি তখন যদি তার লাভ না হয় তখন?" আমি বললাম, "মা তুমি যার এখন পর্যন্ত চিকিৎসা করেছো তারা প্রত্যেকেই তো লাভবান হয়েছে। তাহলে আমার শ্বশুরবাড়ির আত্মীয়ের কেন লাভ হবে না?" আমি অনেক কষ্ট করে মাকে রাজি করালাম। মাকে আমি অনেক কষ্টে রাজি করালাম। আর আমার বাবাও বলল যে মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার। আমার মা আমাকে বকলো আর এটাও বলল, "আর কখনো আমার সাথে এই ব্যাপারে কথা বলতে যেও না।" মা বলল, "যদি তুমি তোমার নিজের পেশেন্ট নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসতে থাকো তো আমি একদম চিকিৎসা করব না।" আমার বাবা যখন মাকে বলল তখন মা রাজি হয়ে গেছিল। তখন আমি বললাম বাবাকে যে, "মা তো আমার কোনো পরোয়াই করে না। তুমি বললে রাজি হয়ে গেল।" তখন বাবা বলল যে সে সবসময় ওই ঘরে ঢুকে রাত-দিন চিকিৎসা করতে, করতে পাগল হয়ে গেছে। তখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে, "তুমি কি কখনো ওই ঘরে গেছো?" বাবা তখন বলতে লাগলো, "যখন ওই ঘরটা তৈরি হচ্ছিল তখন আমি গিয়েছিলাম। তারপর থেকে আর ওই ঘরে যাইনি। ওই ঘরে কিছুই নেই। শুধুমাত্র ওই ডাক্তারের জিনিসপত্রই আছে ওখানে। আর একটা টেবিল আছে, ২-৪ টা টেবিল আছে আর একটা আলমারি আছে। কিন্তু যদি ঘটনাটা এটাই হয় তাহলে মা সেখানে কাউকে যেতে দেয় না কেন?" আমার ননদের চিকিৎসা হয়ে গেল। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "তোমাকে কোথায় বসিয়েছিল মা?" আমাকে তখন বলল যে ঘরে ডাইনিং রুমে বসিয়েছিল। আমি বললাম যে, "তোমাকে ঘরে নিয়ে যায়নি?" সে বলল যে, "না, আমাকে তো কোনো ঘরে নিয়ে যায়নি।" ২-৪টে টেস্ট করালো আর তারপর চিকিৎসা শুরু করলো। ওষুধ লিখে দিয়ে বলল যে, "যদি কপালে থাকে তাহলে বাচ্চা হবে, না হলে এর কোনো চিকিৎসা নেই।" আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করছে আর এটা হতেই পারে না। আমার মা পুরো দুনিয়াকে বলে বেরিয়েছে যে এই চিকিৎসায় এটা হতেই পারে না যে বাচ্চা হবে না। তবেই তো লোকেরা আসে লাখ লাখ টাকা খরচ করে। তার মানে এই যে মা টাকা পয়সা পায়নি বলে তার চিকিৎসাও করেনি। আমার মা তো খুব লোভী হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে দেখা যাক, হতে পারে যে বাচ্চা হয়ে যায় কিনা। আমার মায়ের চিকিৎসায় আমার ননদের কোনো বাচ্চাই হলো না। আর সে আমাকে বলল যে এমনি নিজের মায়ের চিকিৎসার খালি প্রশংসা করতো। কই আমি তো গেলাম, কোনো লাভই তো হইল না। আমি আমার ননদের কথা শুনে অনেক টেনশনে পড়ে গেলাম। আর এইদিকে আমারও বিয়ে ৭ মাস হয়ে গিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজন বলাবলি করতেছে যে, "কই তোমার তো বাচ্চা হচ্ছে না, তোমার মা তো তোমার চিকিৎসা করতে পারে।" তখন আমার ননদ আমাকে বলল যে, "দেরি করো না, তোমার আবার আমার মতো অবস্থা না হয়। কেননা তারপর কিন্তু আর এই বাড়ির লোকেরা তোমাকে আর ক্ষমা করবে না। আমি তো এই বাড়িরই সদস্য, তারপরেও আমার পেছনে কত কথা বলে তারা।" আর এই কথাগুলো শুনে আমি এরপর খুব বেশি চিন্তায় পড়ে গেলাম। কেননা এখনো তো এত দেরি হয়নি এমন কিছু। এখন থেকে আমার শাশুড়ি বেশ কিছু কথা বলতে লাগলো। আমি আমার বর আর শাশুড়িকে না বলে ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক আপ করালাম। উনি পরীক্ষা করার জন্য বলল আর বলল যে ২ দিনে তুমি রেজাল্ট জেনে যাবে। আমি ডাক্তারকে বললাম যে টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারবো না। আপনি এক কাজ করবেন, আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দিবেন। উনি বললেন, "ঠিক আছে, আমার নাম্বার নিয়ে যাও।" ডাক্তারটা ভীষণ ভালো ছিল। বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বেরোতে পারবো না। আর এই ২ দিন আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি। ২ দিন পরে ডাক্তারের ফোন আসলো আর উনি আমাকে রিপোর্টে বললেন, "আমার সমস্যা আছে আর আপনি কখনো মা হতে পারবেন না। আমার আপনাকে এটাই বলার যে আপনি কোনো ছোটখাটো চিকিৎসা করিয়ে কোনো ওষুধপত্র খেয়ে নিজের শরীর বা নিজের জীবন নষ্ট করবেন না। তার বদলে আপনি টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারেন। আর টেস্ট টিউব বেবির চিকিৎসা এতটা ব্যয়বহুল। এই চিকিৎসা করাতে কি তোমার বর রাজি হবে?" তখন আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি সারা রাত ঘুমাতে পারছিলাম না। আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। কেননা
কেননা আমার সাথে যে এমন হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তারপর একদিন আমাদের গ্রামের একটা মেয়ে আমার কাছে আসলো আর সে বলল যে তোমার মায়ের কাছ থেকে চিকিৎসা করিয়েছিলাম, আজ আমার কাছে 2টা জোড়া বাচ্চা আর আমি আজকে ভীষণ খুশি। সে আমাকে ধন্যবাদ জানালো, সে আমার মায়ের প্রশংসা করতে লাগলো আর বলতে লাগলো ভগবান ওনার হাতে জাদু দিয়ে পাঠিয়েছে, যার চিকিৎসাই করেন সেই ঠিক হয়ে যায়। আমি ওই মহিলার কথায় ভীষণ খুশি হলাম আর যেন মনে মনে শান্তি পেলাম। সে আমাকে বলল 10 বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হয়নি, তোমার মায়ের কাছে চিকিৎসা করালাম যখন তখন বাচ্চা হয়ে গেল। সে আমাকে বলল তোমার মা, তুমি তো সবকিছুই জানবে। যখন সে আমাকে এই কথাগুলো বলল তখন আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে সবকিছু মানেটা কি? সে বলল যে এটাই যে যে চিকিৎসা কিভাবে হয়। তখন আমি বললাম যে তুমি জানো কিন্তু আমি তো জানি না। সে বলল ছাড়ো, কথাটা বাদ দাও। আমার মা 1 মাস পর্যন্ত সবার চিকিৎসা করতো। আমি ঠিক করেছিলাম যে আমি আমার বরকে এসব বলবো না আর শাশুড়িকেও বলবো না, এমনিতেই তারা আমাকে খুব একটা বেশি পছন্দ করে না। আমি নিজের মাকেই সবকিছু বলবো আর তার থেকেই চিকিৎসা করাবো। এরপরে আমার আর কাউকে বলার কোনো দরকার পড়বে না। আমি মায়ের কাছে চলে গেলাম। মা সকাল সকাল ভীষণ ব্যস্ত ছিল, ওই ঘরেই বসেছিল, বাইরে আসেনি আর আমার ঘরে যাওয়ার অনুমতিও ছিল না। বাবাও বাড়ি ছিল না। 4 ঘন্টা মা আমাকে অপেক্ষা করালো। আমি ভীষণ রেগে গেলাম। এরপর আমিও তাকে বললাম সমস্যা আছে আমার কিছু। মা আমাকে বলল কি সমস্যা, পয়সার দরকার? আমি বললাম পয়সার দরকার নেই। আর এরপর তাকে বললাম যে আমাকে ডাক্তার কি বলেছে আর এরপর তাকে রিপোর্টও দেখালাম। ডাক্তার যেটা আমাকে ফোন করে বলেছিল, আমার মা বলল যে হ্যাঁ এই রিপোর্ট তো এটাই বলছে। রিপোর্ট দেখে মা টেনশনে পড়ে গেল আর বলল এবার কি করা যায়, এটা তো অনেক বড় সমস্যা। আমি বললাম কেন, তোমার জন্য তো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়, তুমি আমার চিকিৎসা করো। মা বলল যে এই ধরনের কথা যদি বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা বলল যে আমি তোমার চিকিৎসা কোনোভাবেই করব না। আমাকে আমার মা অনেকভাবে বকা দিল। মা এমনভাবে বলল যে সে মরে গেলেও আমার চিকিৎসা করবে না। আর বাবা ওই মুহূর্তে চলে এসেছিল। বাবা এসে দেখলো যে আমি কান্নাকাটি করতেছিলাম, এতদিন পর মেয়ে ঘরে এসেছে, তার উপর আবার কান্নাকাটি করছে। বাবা আমাকে সবসময় অনেক বেশি ভালোবাসতো। সে আমাকে বলল যে কেন কাঁদছো তুমি? তখন মা বলল যে বিনা কারণে ও কিছু চাইছে। মা এই কথাটা বলল না বাবাকে যে আমি কখনো মা হতে পারবো না। মা বলল ভগবানের উপর ছেড়ে দাও, যেটা হচ্ছে সেটা হতে দাও, আমি তো আছি, তোমার যা যেটা লাগবে আমি তোমাকে দিব। আর এই চিকিৎসার কথা আমাকে কখনো বলবে না। আমি তখন আমার শ্বশুর বাড়ি চলে আসলাম আর ভাবতে লাগলাম যে আমার মা কেন এরকম বলল। প্রথমত আমাকে তো মা ঘরে যেতে দিত না। সে ঘরে যেতে দিত না। যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম তখন মা তাকে ওই ঘরে নিয়ে যায়নি আর তার চিকিৎসাও করেনি। তখনও আমার মায়ের কিছুই যায় আসেনি। আর আজকে যখন আমি তার কাছে চিকিৎসার জন্য গিয়েছি আমাকেও সে চিকিৎসা করাতে রাজি হলো না। কোনো একটা গন্ডগোল তো আছেই, আমাকে সেটা বের করতে হবে। এবার আমার শেষ আশা ছিল আমার মায়ের চাকরানি, সেও আমাকে যাবার সময় দেখে নিয়েছিল। পরের দিন আমাকে ফোন করলো আর জিজ্ঞাসা করলো তোমার কি সমস্যা হয়েছিল মা, তুমি কেন কাঁদছিলে? সেও আমাকে মায়ের মতোই লালন পালন করেছিল ছোটবেলা থেকে, আমার খেয়াল রাখতো। মা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকতো, আমি তাকে সবকিছু বলে দিতাম। আমি তার ঘরে গেলাম, আমি বললাম আমাকে আপনি সাহায্য করুন। সে আমাকে বলল যে আমি তোমাকে সাহায্য করব না, কারণ এই কাজটা আমার কাছে ভুল মনে হয়। আমি বললাম যে তার মানে? সে বলল যে তার মানে আমি তোমাকে বলবো না। তারপরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল। তারপরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল আর মা জিজ্ঞাসা করলো তুমি মুখ বেঁধে এসেছো কেন? তখন সে মিথ্যা কথা বলল মাকে, তার মুখ জ্বলে গেছে, এজন্য সে মুখ চাপা দিয়ে এসেছে। আর মা কাজে অনেক ব্যস্ত ছিল। এরপর সে আর দ্বিতীয়বার এক কথাও জিজ্ঞাসা করেনি চাকরানিকে। আমাকে চাকরানি বলল কাল তুমি মুখ বেঁধে চাপা দিয়ে যাবে। আমি মুখ চাপা দেওয়ার কারণ প্রথমেই বলে দিয়েছি, এই জন্য তোমাকে সে কিছুই জিজ্ঞাসা করবে না। আমি বললাম যে আমার খুব ভয় লাগছে, কিন্তু সে আমাকে সবকিছু বলল, তোমাকে এই করতে হবে আর তোমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিবে। কাল এমনিতেও সেরকম কাজ কিছু নেই, একটাই রোগী আছে, তারই অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি তো নিজেই সব জানতে পেরে যাবে সোনা, তুমি সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমার মা যখন সবকিছু জানতে পেরে যাবে তাকে বলে দিও যে আমি চিরজীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি, আমার আর এই কাজ করার কোনো প্রয়োজন নেই। এই কাজে অনেক পয়সা রোজগার করা যায় কিন্তু অনেক সমস্যাও আছে। আমি মুখ বেঁধে চাপা দিয়ে পরের দিন চলে গেলাম। মা কোনো কথা জিজ্ঞাসা করলো না। ঘরটাকে ভেতর থেকে দেখলাম, পুরো অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল, বড় বড় মেশিন পড়েছিল। যখন কিনা বাবা বলেছিল যে একটা বিছানা আর কয়েকটা আলমারি আছে ওখানে, একটা মহিলা আসলো, সে বলল যে তার আমার সাথে দরকার আছে। মা বলল তুমি
ওর রিপোর্টটা দেখে নাও। আমি যখন তার রিপোর্ট পড়লাম তখন ওই একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না, আর তাকেও বলা হয়েছিল যে সে যেন টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। এই সমস্ত কথাই লেখা ছিল। তাহলে কি মা এই সমস্ত কাজ করতো? কিন্তু কিভাবে করে মা? মা তো ডাক্তার না। মা সেই মহিলাকে জিজ্ঞাসা করলো, তুমি কি নিজের ইচ্ছায় সমস্ত করতে চাও? আমি আর কারো ঘরে টিটকারি শুনতে পারবো না, কারোর অপমান শুনতে পারবো না। আমি জানি যে এই বাচ্চাটা আমার বরের নয়, অন্য কোনো লোকের। কারণ আমি যখন মা হয়ে যাব, যখন বাচ্চা হয়ে যাবে, সবাই এটাই ভাববে যে বাচ্চাটা আমার। আমি যে কোনোদিন মা হতে পারবো না এটা শুনে শুনে আমি পাগল হয়ে গেছি। আমি নিজের মুখে হাত চাপা দিলাম ভয়ে। এর মানে মা টেস্ট টিউব বেবির কাজ করতো। তার মানে এই চিকিৎসা চলতো এতদিন ধরে। এই বাচ্চাগুলো তাদের বরের নয়, অন্য কোনো লোকের। এই জন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন আনিয়েছিল। আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো, মহিলারা নিজেরা এই কাজের জন্য রাজিও হয়ে যেত। ওই গ্রামটা একটা ছোট গ্রাম। এখানকার গ্রামের লোকদের মধ্যে এত বুদ্ধি বা কোথায়? এজন্যই তারা রাজি হয়ে যেত। অথবা বাজা এই কথাটা শোনার ভয়ে, বা যে মহিলারা বাজা এর জন্য তাদের উপর যে অত্যাচার করা হতো সে কথা শোনানোর থেকে এই কাজ তারা করতে রাজি হয়ে যেত। তখন সেই মহিলা চলে গেল, আমি নিজের মুখ খুললাম, আর আমার মা চমকে উঠল আর বিরক্ত হয়ে গেল, রেগে গেল। এই জন্যই আমার মা আমার চিকিৎসা করতে চাইছিল না। কেননা সে চাইছিল না যে আমি আমার বরের ছাড়া অন্য কারোর বাচ্চা জন্ম দেই, যাকে আমি জানি না পর্যন্ত। মা বলল, আমি যেটা করছি এটাকে ভুল ভেবো না, কেননা এরা বাচ্চা, আর এই বাচ্চাগুলোর এই দুনিয়ায় আসার অধিকার আছে। আমি যদি ভুল কাজ দিয়ে কোনো মহিলার জীবনে সুখী আনতে পারি, লোকেরা তাকে বাজা বলা বন্ধ করে দিবে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? সাধারণ মানুষ আজও টেস্ট টিউব বেবির বিরুদ্ধে, কেননা তারা ভাবে যে এটা পরের বাচ্চা। হ্যাঁ, এটা পরের, কিন্তু আমি মহিলাদের বলে দেই সবটা। আমার কাছে আর কোনো রাস্তা থাকে না। আমার মা বলে, আমি মহিলাদের সব কিছুই বলে দেই, আমার তখন আর কোনো রাস্তা থাকে না। আমি বলে দেই যে আমি তার পেটে যে বাচ্চার জন্ম দিতে চলেছি সেটা তার বরের নয়, বরং অন্য কারোর বাচ্চা। আর আমি মহিলাদের কাছ থেকে এই কাজগুলো লুকিয়ে করি না। এরা আমার সাথে যোগাযোগ করে, সেজন্যই তো তারা এত টাকা দিয়ে যায়। আর আমি এই সমস্ত তোমার সাথে করতে পারবো না। আমি নিজের মাকে বললাম যে আমি জানি না তুমি ঠিক করছো না ভুল করছো, কিন্তু তোমার চাকরানি আমাকে দিয়ে তোমার কাছে এই কথাটা বলে পাঠিয়েছে যে তোমার সাথে আর এই কাজ করবে না। সে চিরজীবনের জন্য এই কাজ থেকে ছেড়ে সে চলে গেছে। এরপর মা 1 বছর পর সেই কাজটা ছেড়ে দিয়েছিল। মনে হয় তার চাকরানি চলে যাওয়ার পর একা একা সে এই কাজ করতে পারছিল না, সেজন্যই সে দিশেহারা হয়ে কাজটা ছেড়ে দিয়েছিল। আমার গল্পটা এখানেই শেষ। আর গল্পটা শুনে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।